দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করে থাকি আপনাদেরকে ইমিগ্রেশন, ট্যাক্স সহ এইসব বিষয় নিয়ে তুলে ধরতে এবং সেই সব বিষয়ে আপনাদের যে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে এবং আপনাদের সহায়তা করতে। আজ আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় অভিজ্ঞ অ্যাটর্নি মঈন চৌধুরী। মঈন ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ শান্ত, আপনাকেও। দর্শক আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদেরকে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। এছাড়া আমাদের সোশ্যাল নেটওয়ার্কে এটা লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন আশা করি। মঈন ভাই, আপনাকে পেলে যেটা হয় যে আসলে এখন তো যে অবস্থা, সবকিছু মিলিয়ে ইমিগ্রেশনের এক একটার পর একটা আপডেট নিয়মিত আসছে, প্রতিদিনই বদলাচ্ছে। তো আপনি শুরুতেই যদি আপনার কাছে যদি কোনো আপডেট থাকে এই ব্যাপারগুলোতে, বিশেষ করে আমরা দেখলাম যে বার্থ রাইটে যেটা সিটিজেনশিপে সেটা থেকে শুরু করে আবার আমরা দেখলাম যে এখন নতুন যে ডিন্যাচারালাইজড করছে, নাগরিকত্ব হারাতে পারছে, অনেকে হারাতে পারে, এই ব্যাপারগুলো যদি একটু প্রথমে বলতেন তারপরে সুবিধা হতো। ধন্যবাদ। আসলে অনেকের কাছে একই প্রশ্ন, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখনও কিন্তু এই প্রশ্ন আমরা ধরে বলে মঈন ভাই এটা প্রশ্ন করি, কিন্তু আসলে বলাটা সম্ভব হয় না। রাস্তাঘাটে যখন হাঁটি তখন আপনারাও আমরা বিব্রত বোধ করি, আপনারা হয়তো বুঝতে পারেন না শর্ট কথায়। তো টিভির মাধ্যমে সবার টিভি24কে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ এত সুন্দর টপিকস নিয়ে আসার জন্য। প্রথমত হচ্ছে 27 জুন, দিস উইক, আমাদের ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে 6-3, ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্টে 9 জন জাস্টিস আছে, এর মধ্যে 6 জন এবং 3 জন। সো যেভাবে রায়টা দিয়েছে, এটা সিটিজেনশিপের একটা প্রশ্ন, হাউ মেনি জাস্টিস ইন ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট, দ্যার হবে 9। তো 9 জনের মধ্যে 6 জনের যে রায় দিয়ে যে রুলিংস দিয়েছে, যে ট্রাম্প প্রশাসন যে বার্থ রাইট সিটিজেনশিপ ব্যান করার জন্য এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিল, দো ফর দ্য ট্যুরিস্ট, স্পেশালি ফর দ্য ট্যুরিস্ট অ্যান্ড আনডকুমেন্টেড পিপল হু আর লিভিং ইন দিস কান্ট্রি, তাদের যদি সন্তান জন্ম হয় আমেরিকার মাটিতে, তারা প্রথমেই তার নির্বাচনের প্রতিজ্ঞা ছিল, তো এটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিল যে তাদের নাগরিকত্ব বা জন্মস্থান নাগরিকত্ব পাবে না। এই দেশ ক্লজ মধ্যে তো 22টা এটা মামলা করেছে। এটা আমি ক্রনোলজিক্যালি বলছি, আমাদের 14th অ্যামেন্ডমেন্ট রাইটস হচ্ছে ইউএস কনস্টিটিউশন, যে এই দেশে জন্মগ্রহণ করে সেই দেশে নাগরিকত্ব পাবে। তো ডোনাল্ড ট্রাম্প যখন এটা ব্যান করার জন্য এক্সিকিউটিভ অর্ডার দিল, তখন সে দিয়েছিল যে এটা 1 মাস পরে কার্যকর হবে। এই 1 মাসের আগেই 22টা স্টেট মামলা করেছে, কিছু ইন্ডিভিজুয়াল লোককে মামলা করেছে বাদী হয়ে। তখন আমাদের ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট, যে কোর্টের ক্ষমতা অনেক বেশি, তারা আদেশ দিয়েছে যে এটা বন্ধ, এটা চলবে না, এক্সিকিউটিভ বাতিল মানে হোল্ড করে রাখবে। তারপরে স্টেটগুলোর আপিল করার পরে এটা সার্কিট কোর্টে গেছে, সার্কিট বলছে না এটা বন্ধ থাকবে, এটা চলমান থাকবে ডিসিশন আগ পর্যন্ত। তখন গেল এটা সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট যে আদেশটা এখন দিয়েছে যে ন্যাশন ওয়াইড, ডিস্ট্রিক্ট কোর্ট বলছিল সারা আমেরিকাতে এটা বন্ধ করে দিল ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার, কিন্তু সুপ্রিম কোর্ট আদেশটা লিমিটেড আদেশ দিয়েছে যে একটা ডিস্ট্রিক্ট কোর্ট জাজের ক্ষমতা এত বেশি না যে একটা ইতিহাসে কিন্তু প্রথম এরকম রায় আর কখনো হয় নাই। সমস্যা ডিস্ট্রিক্ট কোর্টের রায়, ডিস্ট্রিক্ট কোর্টের আদেশ যে একটা এক্সিকিউটিভ অর্ডারকে বন্ধ করার ক্ষমতা সারা দেশে নাই, সারা দেশে বন্ধ করার, যদি কোনো স্টেট বাদী হয়ে থাকে ওই স্টেটে কার্যকর হবে, যদি কোনো বাদীর ইন্ডিভিজুয়াল হয়ে থাকে তার জন্য প্রযোজ্য হবে। তো সুপ্রিম কোর্ট রায় দেওয়ার ফলে হলো কি, অফিসিয়ালি বলা যাচ্ছে এক্সিকিউটিভ অর্ডারটা কার্যকর হয়ে গেল প্রথম থেকে, কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই রায়টা, সুপ্রিম কোর্টের এই রুলিংসটা জুলাই 27 আগে কার্যকর হবে না। দ্যাট মিনস এখন পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার আদেশের পরে, তারা কিন্তু বৈধ নাগরিকত্ব পাচ্ছে, এলিজেবল, তাদের হয়তো পাসপোর্ট অনেকে পেয়ে গেছে। কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে, এটাই সমস্যা, যদি সুপ্রিম কোর্ট, ইউএস সুপ্রিম কোর্ট যদি পরবর্তীতে মনে করে যে এটা সাংবিধানিক ছিল, 14 অ্যামেন্ডমেন্টসটা যে হোল্ড করেছিল, মানে বন্ধ করার প্রক্রিয়া এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প, এটা যদি বলবৎ রাখে, তখন বার্তা সিটিজেনশিপ থাকবে না। সুপ্রিম কোর্ট কিভাবে করবে এটা, সুপ্রিম কোর্টও তো বলতে পারে ট্রাম্পের এক্সিকিউটিভ আদেশটা সম্পূর্ণ বাতিল অথবা এই পর্যন্ত বাতিল, এরপর থেকে কার্যকর হবে, এইরকম বলতে পারে। সো আপনাদের সবারই এখন শঙ্কিত হওয়ার কারণ নাই, কিন্তু শঙ্কিত হওয়ার কারণ আছে আবার নাই, দুটাই। ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট ইজ
দ্য হোল্ডার অফ দ্য কনস্টিটিউশন। আই এম এ মেম্বার অফ দ্য ইউনাইটেড সুপ্রিম কোর্ট বার। আমি সবসময় বলি আমি গর্বিত বাংলাদেশ আমেরিকান অ্যাটর্নি এট ল। আই হ্যাভ এ লাইসেন্স টু আরেকটা প্র্যাকটিস। জিনিস, এটা তো গেল হচ্ছে আপনি বার্থ নিয়ে বললেন। আমরা আজকে যে আমরা দেখলাম অনেকগুলো গণমাধ্যম নিউজ করেছে এবং জুনের আচ্ছা 11 বার্থ তারিখে নিয়ে একটু বলে রাখি, বার্থ নিয়ে যেটা হবে এখন ওই জুলাই 27 এর আগে অনেকগুলা স্টেট ক্লাস অ্যাকশন ল স্যুট করবে। ক্লাস অ্যাকশন বলতে আপনাদেরকে হয়তো বোঝাতে হবে, ক্লাস অ্যাকশনটা হচ্ছে ধরেন একজন ভুক্তভোগী মামলা করলো, সে যদি একটা ক্লাসের মানে একটা শ্রেণীর অন্তর্ভুক্ত হয়, সবাই যারা যারা ভুক্তভোগী এই শ্রেণীতে এসে জয়েন করতে পারবে, হোক সে আজকে হোক কালকে ওই ডেট থেকে পারবে। এটা গুড থিং হচ্ছে ক্লাস অ্যাকশন লসুট যখন স্টার্ট হবে সবাই তখন অটোমেটিকলি যখন পারে একটা টাইম ফ্রেম দেওয়া থাকবে তারা এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য, তাদের সকলের জন্য এই আইনটা তখন প্রযোজ্য হবে, ক্লাস অ্যাকশন লসুট যে আইনটা হয়। আচ্ছা, আমরা আরেকটা বিষয় যেটা আপনি বললেন এটা তো বার্থেরটা গেল, এখন আরেকটা আমরা দেখলাম যে এখন জুনের 11 তারিখে একটা মেমো দিয়েছে কোর্ট থেকে যে ডিন্যাচারালাইজড মানে সিটিজেনশিপও বাতিল করছে, বিশেষ করে যারা ন্যাচারালাইজ সিটিজেন হয়েছে। আমরা 2019 থেকে এখন পর্যন্ত আমাদের যে তথ্য দেখলাম যে 25 মিলিয়নের উপরে মানুষ ন্যাচারালাইজড ভাবে সিটিজেন হয়েছে, যারা এখানে বর্ন করেনি। কিন্তু এখন ট্রাম্প প্রশাসন তাদের যে মেমো দিয়েছে তারা বলছে যে এই সিটিজেনশিপও কিন্তু রিভোক করার মতো অবস্থায় পৌঁছাবে, বা অলরেডি তারা সেটা নিয়ে কাজ করছে ডিওজে, এবং ডিওজ অলরেডি বলেছে। তো এটা আপনার কাছে কি মনে হয় যে কেন আসলে? ধন্যবাদ। আমি সবসময় বলি ডোনাল্ড ট্রাম্প আসলে নতুন কোনো আইন করার চেয়ে বেশি সে আইনগুলো, পুরাতন আইনগুলো সে কার্যকর করছে। সবসময় বলে থাকি যে আইন সবাইকে মানতে হবে, আইন সবাইকে জানতে হবে। ডিন্যাচারালাইজের প্রসেসটা আগে থেকেই ছিল, এখনো আছে, এটা কন্টিনিউ থাকবে। কিন্তু ট্রাম্প প্রশাসন একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে 11 তারিখে যেটা এটা হচ্ছে ডিন্যাচারালাইজের প্রক্রিয়া তারা শুরু করবে। এটা কিন্তু ছিল, আচ্ছা এটা আগে থেকে ছিল, ওটা কিন্তু ছিল এবং কন্টিনিউ যাচ্ছে। কেন যাচ্ছে? যদি কেউ মিথ্যা বলে গ্রিন কার্ড পেয়ে থাকে, দ্যাট মিনস এট দ্যাট টাইম হি ওয়াজ অর শি ওয়াজ নট এলিজিবল ফর গ্রিন কার্ড। যদি মিথ্যা বলে সিটিজেনশিপ পেয়ে থাকে, এখানে লেখা আছে, তারা কয়েকটা এক্সাম্পল দিয়েছে, যে কোনো অপরাধ, যদি কেউ যে কোনো অপরাধ যদি সে ধরেন অনেক লোক আসছে, আপনি এক্সাম্পল দিচ্ছি, কথাগুলা সবাই হয়তো শুনবে, এটা রেকর্ড করতে পারে। এক্সাম্পল হচ্ছে কেউ হয়তো আনমেরিড হিসাবে আমেরিকায় ঢুকছে, কিন্তু সে হয়তো এই সময় বিবাহিত ছিল, এটা ওরও ঘটনা করতেছে, তথ্য গোপন করে সে ছিল বিবাহিত, সে আসছে অবিবাহিত অ্যাপ্লাই করা ছিল, এখন অবিবাহিত হিসাবে চলে আসলো। যদি কোনো কারণে ইউএস ইমিগ্রেশন জানতে পারে যে সে আসলে তথ্য গোপন করে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন, যে এটা জানলে সে হয়তো এলিজিবলই হতো না। আচ্ছা, কিন্তু যদি এমন কোন তার হয়তো একটা এমন জিনিস হতো, ঠিকানাটা ভুল দিয়েছে, এটার জন্য তাকে ডিন্যাচারালাইজ করবে না। কিন্তু যেহেতু এটা ম্যাটেরিয়াল না, ঠিকানা আপনি ঢাকা হতে পারে, চিটাগাং হতে পারে, করাচি হতে পারে, যদি সে এমন কোনো তথ্য গোপন করে থাকে বা মিথ্যা বলে থাকে যেটা সরকার জানলে তার হয়তো গ্রিন কার্ডটাই হতো না, সে যদি নাগরিকও হয়ে যায় এবং যদি ফিউচার তারা জানতে পারে, সামহাও ভেরিফাই ইনফরমেশন থাকে, তার এটা বাতিল হইতে বাধ্য। কারণ এটা কিন্তু প্রক্রিয়া চলতেছে। অনেকে ডিন্যাচারাল হচ্ছে আরো কারণে, যাদের পূর্ববর্তী ডিপোর্টেশন ছিল। আপনারা জানেন আজকে 20-25 বছর আগে ফিঙ্গারপ্রিন্টটা তখন ডিজিটালাইজ ছিল না। অনেকে ভাবে যে মঈন ভাই আমি তো মধ্য আবার দেশে গিয়ে আসছি, পাসপোর্ট নিয়ে গিয়ে আসছি, কিন্তু তার হয়তো ফিঙ্গারপ্রিন্ট তো ডিজিটালাইজ ছিল না। তখন এখন ইমিগ্রেশন করতেছে কি কন্টিনিউ আছে, তারা ওই পেপার ইয়াগুলা, যে আগে আমরা পেপারে ফিঙ্গারপ্রিন্ট হতো, এখন তারা ডিজিটাল করার চেষ্টা করছে। যখন ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে যে মিস্টার ইসলাম এবং মিস্টার আহমেদ একই ব্যক্তি, তখন তাকে দেখা গেল ইসলাম নামে তার ডিপোর্টেশন ছিল, তখন তো ইসলামকে তার ডিপোর্ট করবে, সেটা ডিপোর্টেশন ছিল। এবং আহমেদ তো সিটিজেন। সম্প্রতি একটা গণমাধ্যমে দেখলাম যে ডিউক অ্যালয়েট নামে একজন নাগরিক, তিনি অলরেডি 4 বছর নাগরিকত্ব পাওয়ার পর 4 বছরই দেশে থাকার পরেও শুধু তার পুরনো একটা কেস ছিল চাইল্ড অ্যাবিউজের, সেই কেসটা আবার পুনর্জীবিত করে তার ডিন্যাচারালাইজড করার জন্য অর্ডার দিয়েছে কোর্ট। তার মানে আপনাকে পুরনোগুলো কেন ফিরে আসবে? মিথ্যা তথ্য দিয়েছে। যদি সে কোনো ক্রাইমে অভিযুক্ত হয়ে গিলটি হওয়ার পরে, যদি বলার পরে তার একটা সার্টেন টাইম সিটিজেন হয়ে থাকে, সব সত্য বলে, তখন তাকে আর ধরার ক্ষমতা সরকার নেই। কিন্তু যদি মিথ্যা তথ্য দিয়ে, একটা কোয়েশ্চেন থাকে সবার জন্য, যারা সিটিজেন হতে চান, আমি সবাইকে বলবো যারা কোয়ালিফাই
ভেরিফাই করেন, যারা রেসিডেন্সি স্ট্যান্ডার্ড মিট করেন এবং যারা দেশে থাকছেন বা পরীক্ষা পাস করেন, তারা আপনার সিটিজেনশিপ নিয়ে নেওয়াটা ভালো, এটা মোর প্রোটেকশন। কিন্তু কেউ যদি ধরেন প্রশ্নই থাকে হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, আপনি লিখলেন না, এখন যদি কোনো কারণে এটা আসে যে ইউ বিন অ্যারেস্টেড, ডকুমেন্ট পায়, দ্যাট মিনস ইউ লাইড, ইউ আর ইনঅ্যাডমিসেবল, আপনি সিটিজেন হওয়ারই যোগ্যতা রাখেন না। আপনার সিটিজেন এনি টাইম তারা ক্যান্সেল করতে পারে। এটা ডোনাল্ড ট্রাম্প কেন, যে কোনো প্রেসিডেন্টের সেম ল। সবচেয়ে বড় কথা, আগে এই আইনগুলো ছিল কিন্তু প্রয়োগ ছিল না। এখন হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প সেগুলোকে অনেক বেশি স্ট্রংলি প্রয়োগ করতেছে। এখন আপনারা এটাও জানেন যে ট্রাম্প বর্ডার ক্লোজ করার পরে ট্রাম্পের যে বেটার বিল যে বিগ বিউটিফুল বিল যে আসছে, ওটার মধ্যে লেখা আছে যে সে আমেরিকান সন্তান যদি কেউ জন্ম হয়, আমেরিকান সিটিজেন বা গ্রিন কার্ড হলে তারা 1000 টাকা করে দেবে পার পারসন, পার ইস্যু। ওটাও একটা সুখবর, এটা সুখবর। কিন্তু এই জন্য সে বলতেছে যে আমেরিকাতে যেন বা সন্তান বেশি, যেন বৈধতা সন্তান যেন বেশি হয়। আচ্ছা, ওই জিনিসটা হচ্ছে কি, এই বিলটা পাস হলে আবার অনেকের মেডিকেড নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা ডেমোক্রেটের সম্পূর্ণের বিপক্ষে। কতদূর যাবো আমরা জানি না। আলোচনা করব মঈন ভাই, আপনারা ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আমরা পরের আলোচনাগুলো করব। দর্শক, আপনারা দেখছেন দ্য অ্যানালিসিস প্রোগ্রাম। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা এই সিটিজেনশিপ বাতিল সহ আরো বিভিন্ন বিষয়, যে অনিবন্ধিতদের $1000 করে জরিমানা করছে, সেসব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি দ্য অ্যানালিসিস প্রোগ্রামে। আমরা বিরতির আগে যেমনটা আলোচনা করছিলাম, মঈন ভাই যেমনটা আপনি বলছিলেন, আসলে যে মিথ্যা তথ্য বা এই ধরনের যে ভুল ইনফরমেশন, লাইং করা বা চাইল্ড অ্যাবিউজ বা ডোমেস্টিক ভ্যালুস, মানে লটস অফ অপরাধ, যেটাকে হয়তো আমরা অত বড় করে এতদিন দেখা হয়নি, ছোট ছোট ব্যাপার হইতে পারে, কিন্তু সেটাকে এখন এত বড় করে দেখা হচ্ছে যে তার নাগরিকত্বটা পর্যন্ত রিভোক করার মতো চিন্তা। না, আমি একটা ক্লিয়ারলি বলি, কারণ টিভিতে শুনতে একরকম লাগে এবং অনেকে সোশ্যাল মিডিয়াতে অনেক কথাগুলো এত ভাবে যায়, মানুষ ভয়ে কাঁপাকাঁপি। এই জন্যই তো আসলে যদি কোনো কারণে কেউ মিথ্যা তথ্য দিয়ে থাকে, আবারও বলি, প্রথম যদি মিথ্যা তথ্য দেয়, সে কোনো জীবনে সে নিরাপদ না, কারণ তার তথ্যগুলা শুরু হয়েছে মিথ্যা দিয়ে জন্ম। সো যে আরেকটা জিনিস, এখন আরেকটা জিও যে দেখবেন ইমিগ্রেশন, তারা প্রতারণা, যে EB1, EB2, EB3 স্পেশালি প্রতারণার তারা কিন্তু তদন্ত শুরু করেছে। EB3-তে কোনোভাবেই কোনো এমপ্লয়ি, মানে যারা চাকরির প্রার্থী, তারা কাউকে টাকা দেওয়ার নিয়ম নাই। কিন্তু আমাদের দেখা যায় যে অনেক এজেন্সিগুলা তাদেরকে সুবিধা দেবে মনে, কাজ জোগাড় করে দিবে মনে করে লক্ষ লক্ষ টাকা নিয়ে আসছে দেশ থেকে, বাংলাদেশ থেকে, বিদেশ, যে কোনো দেশ থেকে। ইন্ডিয়ানরা, পাকিস্তানরা, অনেকে খারাপ লোক, ভালো লোকও আছে, খারাপ লোক। তো কিন্তু যেহেতু সরকারিভাবে 1 পয়সাও এমপ্লয়ি খরচ হওয়ার কথা না, লেবার সার্টিফিকেট পর্যন্ত, কিন্তু আমরা দেখছি উল্টা, টাকা ছাড়া কেউ কাটছে না। কিন্তু এই জিনিসটা তারা তদন্ত করছে এখন, অদূর ভবিষ্যতে এগুলো ধরবে। ডিওজেতে আপনি দেখেন, তারা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, একজন ব্যক্তিকে নাম বলবো না, গ্রেফতারও করেছে, তার বিরুদ্ধে ডিস্ট্রিক্ট না, ফেডারেল ডিস্ট্রিক্ট, তার বিরুদ্ধে অলরেডি মামলা শুরু করছে, প্রতারণার মামলা। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক হতে হবে। EB3 যারাই আসে, তারা দেখা যায় যে আবার কাজ করার কথা মিট কাটার হিসেবে বুঝা নিয়ে আসছে, তারা এখানে জীবনে কাজ করে নাই। তো এটা তারা যখন দেখবে যে সে মিথ্যা তথ্য দিচ্ছে সিটিজেনশিপের সময়, সে লেখছে যে ABC মিট কাটার এসে কাজ করতো, তাদের রেকর্ডে সে নাই, হি ক্যান নট গেট এনিথিং ইন ফিউচার। যদি পায় সিটিজেনশিপ পাইলো, এই সিটিজেনশিপ তার থাকবে না, সি ক্যান বি রিভোকড। এবং EB1, 2 এগুলো তো সব জাল কাগজ যখনই দিবে যে কেউ, এটা যদি 10 বছর পরে যদি রিভাইভ হয় এবং বুঝতে পারে যে জাল বা কাগজগুলো নকল ছিল, ফ্রড ছিল, আমেরিকান সরকার চাইলে এরা লুপহোল বাইর করে রাখছে যে তুমি সবকিছু করো, যখন ছুতা টান দিবে তখন ধরতে পারবে। মঈন ভাই, আমাদের একজন দর্শক আছে ফোনে, আমরা প্রশ্নটা নিয়ে আসছি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মুরাদ। আমার কোয়েশ্চেন অ্যাটর্নির কাছে, আমার ক্যান্সেলেশন রিমুভাল কেস, আমার একটা ফাইনাল হিয়ারিং সেপ্টেম্বরে। আমার ওয়াইফ US সিটিজেন, আমার একটা বাচ্চা আছে এখানে 10 বছর, ওর অটিজম আছে। তো ওইটার উপরেই আমার কেসটা করা। এখন আমি যেটা শুনতে পাচ্ছি এখন আপনাদের টিভির মাধ্যমে, যদি ওটা গ্রান্ট না হয়, আইস নাকি ওইখান থেকে অ্যারেস্ট করে ফেলে, এটা কি সত্যি নাকি? আমার
হ্যাঁ এটাই আপনি- জানাই। আচ্ছা আমরা আপনার প্রশ্ন বুঝতে পারছি, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের আপনার প্রশ্ন বুঝতে, যদি আপনার ওয়াইফ সিটিজেন হয় আপনি তো অটোমেটিক গ্রিন কার্ড পাওয়ার যোগ্যতা রাখেন। আমি জানি না কেন এরকম কোন প্রশ্ন করতে যদি ওনার ওয়াইফ আমেরিকান সিটিজেন হয়ে থাকলে ওয়াইফ তার জন্য অ্যাপ্লাই করতে পারে। না ওয়াইফ অ্যাপ্লাই করেছে কিন্তু ওনার অ্যাডজাস্টমেন্ট রিমুভালে উনি কোর্টে আবার হিয়ারিং তো ওয়াইফ অ্যাডজাস্টমেন্ট করলে, ওয়াইফ যদি থাকে তার, আপনি আসলে এই প্রশ্নগুলো আমরা অনেক সময় বিব্রত বোধ করি যে বুঝতেই পারেন আপনি কি বলতে চাচ্ছেন। আপনার ওয়াইফ যদি আমেরিকান নাগরিক হয়ে থাকে আপনি অটোমেটিক আমেরিকান নাগরিক হতে পারেন। যদি তার আপনার মাধ্যমে যদি উনি গ্রিন কার্ড পেয়ে থাকে তাহলে ওনার ভয় পাওয়ার কারণ আর না, ওনার তো গ্রিন কার্ড তো না, ওনার তো ক্যান্সেলেশন বলতেছে, Cancellation, আচ্ছা। ক্যান্সেলেশন রিমুভাল বলতেছে, ওনার ডিপোর্টেশন প্রক্রিয়া উনি আছে, ওটা ক্লোজ করে যদি ওনার ওয়াইফ যদি সিটিজেন হয়ে থাকে ওনার ওয়াইফ এতে কেসের অ্যাডজাস্টমেন্ট হয়ে যেতে পারে। আমি জানি না বর্তমান অবস্থায় হয়তো ইলিগাল এন্ট্রি আছে বা সামথিং। সো এই ক্ষেত্রে আপনাকে যদি কেস ডিনাই হয়, সবার ক্ষেত্রে প্রযোজ্য না। অনেকে আমি সবসময় বলি আপনি ল এনফোর্সমেন্টের সাথে কোঅপারেট করবেন। অনেকে দেখা যায় আইস আপনাকে ডেট দিয়েছিল হয়তো জুলাই মাসের 3 তারিখে যাওয়ার জন্য, আপনি না গিয়ে করলেন কি, আপনি বললেন আর যাওয়া যাবে না, তখন আইস কিন্তু আপনার জন্য, যেহেতু আপনি সুপারভিশনটা ভায়োলেট করছেন, আপনারা বুঝতে হবে, আপনারা যারা আমেরিকায় আছেন না কেন আপনাদের অনেককেই তারা অল্টারনেট ডিটেনশন দিয়ে থাকে। ডিটেনশন ফ্যাসিলিটি জায়গা কম বিধায় তারা আপনাকে চিপস দিয়ে দিচ্ছে, ফোনে ট্র্যাকিং করছে, কিন্তু আপনারা দেখা যায় এটা ইগনোর করছেন, ভাবছেন যে না গেলেও কিছু হবে না, কোর্টে ডেট আছে। আপনি যখনই আইসে আপনার ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট আপনার ডেট থাকবে, আপনি অবশ্যই সেখানে যেতে হবে। যদি না যান তারা আপনাকে কোর্ট থেকে যেখানে এই মানুষের একটা বদ্ধ মূল ধারণা হচ্ছে সবাইকে মানে ধরে নিচ্ছে, সবাইকে ধরলে তো কোর্ট থাকতো না ভাই। কোর্ট আছে, কি কারণে কোর্ট আছে, আপনাকে এভরি ইন্ডিভিজুয়াল কেস ইজ ডিফারেন্ট, আপনাকে বুঝতে হবে। তাহলে তার কোর্টে থাকতো না, সবাই ভয়ে কোর্টে যাইতোই না। কিন্তু কোর্টে বড় ব্যাপার কোর্টে না গেলে তো আপনি আরো বড় সমস্যা না করতে আপনার যেখানে ধরতে পারছে, কিন্তু আপনি যদি আইনটা ফলো করেন, হ্যাঁ। নিয়ম হচ্ছে আপনি যদি আইনের মধ্যে থাকেন, আপনার কোর্ট যদি ডিপোর্টেশন অর্ডার হয়, উই হ্যাভ 30 days টু ফাইল এন অ্যাপিল। আপনি এজন্য আমরা বলি স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট। আপনার অনেকে করে কি সামান্য টাকা জেনে তেনে করে ফাইল করে, তার কোনো রিপ্রেজেন্টেশন থাকে না, এবং তারা কি করে অ্যাড্রেস মানে চেঞ্জ করে কোথায় থাকে দেড় নির্বেন্ন। সো এই জিনিসটা আপনারা, এটা আমাদের লাইফ অ্যান্ড ডেথ, ইমিগ্রেশন আপনার লাইফ অ্যান্ড ডেথ। যদি এতে নাই থাকেন তা আপনি কাজ করে করবেন কি, বা কার বুদ্ধি নিচ্ছে আমরা জানি না। ইউ নিড প্রপার রিপ্রেজেন্টেশন। তার মানে হচ্ছে যে ভয়ের তেমন কোনো কারণ ডকুমেন্ট ঠিক থাকলে, আপনি যদি আইন মেনে থাকেন, আপনার ভয়ের কোনো কারণ, আপনি প্রসেসে তো আপনি ইউ হ্যাভ রাইট টু গো আপ টু ইউএস সার্কিট কোর্ট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মইন ভাই, যেটা অনেকেই ইদানিং ফেস করছে, দেখা যাচ্ছে যে অনেকের হিয়ারিং এর ডেট বা ইন্টারভিউ ডেট আসছে, ওই যে এই কারণগুলোতে তারা সেটাকে পেছানোর চেষ্টা করছে বা তারা সেটাতে যাইতে মানে চাচ্ছে না বা আগ্রহী না। এটা কি কতটা যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত যদি আপনাদের ডকুমেন্ট শর্টেজ থাকে, যদি আপনারা মোশন ফাইল করতে পারেন, আপনার অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন, সে যদি মোশন ফাইল করতে পারে যে আপনার ডকুমেন্ট এখন রেডি না, কিন্তু এক্সকিউজ থাকতো, আপনি 3 বছর সময় পাইলেন, কিছুই করলেন না, এখন বলেন আমার তো ডকুমেন্ট রেডি না, যা তো আমার নাও নিতে পারে। গুড কজ থাকলে ডেফিনেটলি আপনি মোশন কন্টিনিউ করতে পারেন, আপনার পরবর্তীতে ডেট দেবে। মানে যাই করা হোক না কেন একটা ভ্যালিড কারণ থাকতো, আপনি শুধু মন করা বলেন ভাই বদলায় দেন, আর যদি না যান, আবারও বলতে সতর্ক করুন, যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট, যদি কোনো কোর্ট ডেট বা আইস অ্যাপয়েন্টমেন্ট আপনারা না যান, ইউ আর টেকিং বিগার রিস্ক। আপনি এই দেশে লুকায় থাকার কোনো সুযোগ নাই। আবারও বলছি, অতীত সরকারে একটু নমনীয় ছিল, কিন্তু অতীতেও কিন্তু ডিপোর্টেশন হয়েছে, এমন না যে ট্রাম্পই করতেছে, লক্ষ লক্ষ লোক ডিপোর্টেশন অতীতে। আপনারা বলে একটু বললাম ওবামা সবচেয়ে বেশি ডিপোর্ট করছে, কিন্তু মিডিয়াতে আসতো কম, ভয়টা ছিল মানুষের কম, যে চলার সে চলেই গেছে। তো আপনারা সতর্ক থাকবেন, ভয় না পেয়ে ভয়কে জয় করার চেষ্টা করবেন। সামনে যা আছে আপনার ফেস করতেই হবে। এখন সমুদ্রে যদি পড়ে যান, সাঁতার তো আপনার কাটা বাঁচার চেষ্টা করতে হবে, বলেন ডুবে যায়, তার কিছু করার নেই। এবং মইন ভাই, আপনি যে পজিটিভ ওয়েতে কথাগুলো বলেন, আসলে আমাদের অনেক দর্শক আছেন, তারা এইসব সমস্যা নিয়ে আছেন, অনেক চিন্তায় আছেন, কিন্তু আপনার কথা শুনলে ওনারা অবশ্যই সাহস পান। আমাদের একজন দর্শক আছেন, আমরা একটু প্রশ্নটা নিয়ে আসছি। দর্শক, আপনি আপনার নাম বলেও প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি একটু কথা বলতে চাচ্ছি ভাইয়ার সাথে। হ্যাঁ হ্যাঁ বলুন আপনি। ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। থেকে কিছু ডকুমেন্ট আনতে হবে, তো এইটা কি আমার
উকিলের অফিসে যাবে নাকি আমার বাসায় আসলে ভালো হবে? এটা কি আমার উকিলের অফিসে আমার নামে গেলে ভালো হবে নাকি সরাসরি আমার বাসায় আসলে সঠিক হবে? কোনটা ভালো হবে আমার আপনি জন্য? কি ধরনের ডকুমেন্ট আনবেন, কেন আনবেন, আগে সেটা একটু বলেন। আমার অ্যাসাইলাম করা আছে, এর জন্য আমার কিছু ডকুমেন্টস আমার আনতে হবে, আমার কিছু পেপার আনতে হবে। আচ্ছা, আপনি এটা আমাদের কি উকিলের অফিসে যাবে নাকি? আচ্ছা, আপনি বাসায়। বুঝতে পারছি, আপনি আমাদের সঙ্গে থাকেন। মইন ভাই, উনি বললেন ধন্যবাদ। আপনি আপনার অ্যাটর্নিকে প্রশ্ন করা উচিত ছিল, কারণ সে যেহেতু আপনার কাছ থেকে অসুবিধা আগে নেই। নিচ্ছে, তো যেখানে আসুক না কেন যদি প্রপার ডকুমেন্টেশন থাকে, ট্র্যাকিং নাম্বার থাকে, অনেক সময় যা যে দেখতে চায় যে আপনার কাগজগুলা সঠিক পদ্ধতিতে আসছে কিনা। অনেকে এখন দেখা এই কাগজগুলাই কিন্তু আমরা অতীতে এখানে কথা বলছি সব সময় যে ইমিগ্রেশন কেস অ্যাসাইলাম উইন হওয়ার পরেও তারা অনেক কাগজপত্র review করতে পরীক্ষা পারে। নিরীক্ষা করছে, অনেকের গ্রিন কার্ড হোল্ড আছে। আপনারা মনে করেন যে ডকুমেন্ট আনলে হলে এই ডকুমেন্ট সব ফেক কোনো ডকুমেন্ট হলে আপনি গ্রিন কার্ড পাইলেও সিটিজেন হইলে ওগুলো বাতিল হয়ে যাবে। জাস্ট সবসময় বলি ফেক কিছু করার চেষ্টা করবেন না। আর এমনি উনি ডকুমেন্ট আনতে তো কোনো সমস্যা আনতে কোনো সমস্যা না, ডিএচএল আসতে পারে, মেইলে আসতে পারে, আপনার অ্যাড্রেসে আসতে পারে, ট্রেকিং রেকর্ডে রেখে দেবেন। আচ্ছা, মানে যে ডকুমেন্টই আনুক না কেন যাতে সেগুলো যাতে সঠিক থাকে, সেটা সঠিক থাকে, প্রপারলি এখানে আসে, ভেরি ইম্পর্টেন্ট। কোথায় আসলে ব্যাপার না, আপনার অ্যাড্রেসে আসলে ভালো, অ্যাটর্নি অ্যাড্রেসে গেলে ভালো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আরেকটা জিনিস মহিন ভাই, এই এখন ওই ইদানিং আর সবচেয়ে বেশি আলোচিত বিষয় যে অনেকে দেখা গেল বর্ডার দিয়ে আসছে, কিন্তু তারা এমন সময় আসলো, আবেদন করলো, কিন্তু ওয়ার্ক পারমিট তাদের আসেনি এবং তারা একটা প্রসেসের মধ্যে আছে, কিন্তু তারা নিজেরও জানে যে তাদের ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে। এই ধরনের মানুষগুলো আসলে এখন কি করবে? বিশেষ করে ট্রাম্পের ট্রানজিশন পিরিয়ডে যারা ঢুকছে তাদেরকে স্পষ্ট বলাই দেওয়া আছে, তাদের যে অ্যাটর্নি আছে তাদের সাথে কথা বলা উচিত, কন্টিনিউয়াস কথা বলা উচিত অ্যাটর্নির সাথে। কিন্তু আপনারা যদি অ্যাসাইলাম ফাইল করে থাকেন অবশ্যই এটা প্রসিড হবেন, কারণ আপনার তার বন্ধ থাকার সুযোগ নাই। এবং অনেক সময় দেখা যায় যে খুব তাড়াতাড়ি কোর্ট ডেট আসে, অনেক সময় কোর্ট ডেট লেটে আসে। অনেকে বলে আমার কেসটা তাড়াতাড়ি করেন, সে বুঝতে না তাড়াতাড়ি করার মানে কিছু, এটাই সে বুঝে না। সে তো ইউটিউবে দেখছে কেউ বলছে কেস আগানো যায়, তোমার বেটা আগায় লাভটা কি তোমার? তুমি তো থাকতেছো দেশে এখন, তখন এটা কোনো সময় পজিটিভ হয় না। আপনি যদি একটা দেশে তাড়াহুড়ো করে আমার কেস তাড়াতাড়ি শুনো, নাহলে আমি চলে যাবো, তো তুমি চলে যাও, তোমার থাকতে বলছে কে, তাই না? কনসেপ্ট এরকমই। সে বলতেছে আমার, সে তার ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল আছে, সব আছে, আমার কেস তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করতে হবে। সে টিভিতে বিজ্ঞাপন শুনে যে কেস তাড়াতাড়ি করা যায়, তাড়াতাড়ি করার, তারা কি বাধ্য করা যাবে কেস গ্র্যান্ট করার জন্য? না, গ্র্যান্ট তো করার বাধ্য করা যাবে, বলতে তাড়াতাড়ি সিদ্ধান্ত তো, তার লাভটা কি? সে অনেকে এটাই বুঝে না যে মানে মুখরোচক বিজ্ঞাপন শুনে অনেক কিছু করতে। অনেকে তো আপনার 8, 9, 10 বছরও অপেক্ষা করছে, তো সেই মানুষগুলো তো আসলে একটা চাপের মধ্যে আছে, তাদের চাপের মধ্যে আছে। আপনি আসছেন এই দেশে থাকতে, আপনার তো বাধা ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল আছে, সবই করতেছেন, বাড়ি কিনছেন, গাড়ি কিনতেছেন, এখন কি বলে আমার গ্রিন কার্ড তাড়াতাড়ি দেওয়া দেবো, বলতে পারবেন আপনি? আমার গ্রিন কার্ড চলে যাবো, চলে যাও। সো এগুলা কোনো সময় পজিটিভ হয় না, খুব রেয়ার কেসে পজিটিভ হয়। যদি আপনার মা বাবা ভাই বোন এখানে জেলে বন্দি আছে, তাদের আপনার গ্রিন কার্ড উইন হলে পরে তারা হয়তো আসতে পারবে, এইরকম হইলে গ্যাসেরা পজিটিভ। এছাড়া সাধারণ কারণে আমি চলে যাবো, আমার তাড়াতাড়ি করে দাও, হোয়াটস দ্য রিজন? আচ্ছা, আরেকটা জিনিস একটু না বললেই নয়, আপনি যদিও এর আগেও এটা বলেছেন, এদিনই আমরা এটা আবার একটু অ্যাক্টিভ দেখতে পাচ্ছি যে অনিবন্ধিতদের জরিমানা করা হচ্ছে, যেটা আপনি বললেন, আপনি এর আগেও অনেকবার বলছেন আপনার কোনো ক্লায়েন্টের অনেক টাকা জরিমানা হয়েছে। এই অনিবন্ধিতদের বলতে আসলে তারা বলছে যে 30 দিনের মধ্যে আমেরিকা ঢোকার পরে একটা নিবন্ধনের প্রক্রিয়া আছে নতুন করে, কিন্তু তারা যদি এটা ফলো না করে তাদেরকে জরিমানা করা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? এটা কি ট্র্যাক করার জন্য তাদেরকে? না, ট্র্যাক করার জন্য আপনি বলতে নিবন্ধনটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে বলি, অ্যাটর্নি মইন চৌধুরী ইউএসএ তে, এটা হচ্ছে যারা কোথাও ফিঙ্গারপ্রিন্টেড হয় নাই, আচ্ছা, কোথাও হয়তো বর্ডার দিয়ে আসছে, তারা ফিঙ্গারপ্রিন্ট এই দেশের ভিতরে এসে ধরা পড়ছে, তারা কোথাও ফিঙ্গারপ্রিন্ট হয় নাই, তাদের জন্য এই আইনটা। এবং যেই $1,000,000 ফাইন দেখতেছেন ওটা হচ্ছে অন্য, আরেকটা হচ্ছে অন্য কারণ, এটা হচ্ছে 1,000 টাকা যারা অনিবন্ধিত নিবন্ধন করে নাই। আরেকটা হচ্ছে যারা এখানে ডিপোর্টেশন অর্ডার হওয়ার পরেও যায় নাই। আচ্ছা, ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? একটা হচ্ছে নিবন্ধন করে নাই, অন্য হিসাব, সেটা একটা 30 দিনের মধ্যে নিবন্ধন করে নাই, সেটা একটা ডিপোর্টেশন অর্ডার রয়েছে, তারা জানে। তাদের জন্য এখন ফাইন আসছে $1.8 মিলিয়ন প্রত্যেকেই পাচ্ছে, যাদের অ্যাড্রেস জানে। হয়তো তাকে কেউ বলছে তুমি মোশন টু রিওপেন করো, তোমারটা খুব সুযোগ আছে, সে হয়তো 3 বার রিওপেন করছে, হয় না, 4 নম্বর একজন লয়ার টাকা খাওয়ার জন্য বললো আমি করে দেবো, হবে, কিন্তু সে জানতে ছিল হবে না, সে করলো, তখন নতুন অ্যাড্রেস তাদের কাছে গেল, বল ঠিক আছে তোমার ফাইন হয়েছে
$1.8 million $20,000 তুমি টাকা দাও। That means huge, মানে তো এটা হিউজ এক মানে তো ধরনের তখন তো বলে মানে দেয় হ্যাঁ তারা বুঝালো যে তুমি কোথায় আছো আমরা জানি, উই ক্যান অ্যারেস্ট ইউ, উই ক্যান পিক ইউ আপ, সতর্ক করলাম এই টাকাটা তুমি জরিমানা দেওয়া উচিত, মানে সেজন্য চলে যায়, সে এত টাকা দিবে কোথা থেকে? এটা এক ধরনের অদৃশ্য বলা যে চলে যায়। অদৃশ্য, হ্যাঁ। মইন ভাই, আমাদের আরো একজন দর্শক আছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে আসি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন আপনি? আমি জাহেদ বলছিলাম নিউ ইয়র্ক থেকে। হ্যাঁ, আমার ইমিগ্রেশন নিয়ে দুইটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। প্রথম প্রশ্ন হলো, আমি গ্রিন কার্ড হোল্ডার, আমার ছোট ছেলে দেশে থাকে, ও অপ্রাপ্ত বয়স্ক, 15 বছর বয়স্ক, ওর ভিজিট ভিসা আছে, একবার আসিয়া ওই দেশ থেকে চলে গেছে, এখন কি যে কেউ সাথে আসতে পারবে আমেরিকাতে? আর যদি সেকেন্ড প্রশ্ন হলো, যদি আসতে পারে, আসার পরে তার স্ট্যাটাস কি চেঞ্জ করতে পারবো? আচ্ছা, এই দুইটা প্রশ্ন আপনার। ধন্যবাদ। আপনি যদি তার লিগেল কোনো গার্ডিয়ান অথবা বুঝে দিয়ে থাকেন, সে আসতে পারবে, কোনো বাধা নাই। তবে একজন হয়তো দায়িত্ব এয়ারলাইন্স, তাকে আপনি এয়ারলাইন্সে জিজ্ঞেস করবেন, তাকে আসতে কোনো বাধা হওয়ার কথা না, যেহেতু সে কারোর সাথে আসবে, ভিসা আছে, কারোর সাথে আসবে, সে অ্যাডাল্ট কারোর সাথে আসলে এরকম বাধা নাই। অথবা গার্ডিয়ানকে আমরা জানি, যদি গার্ডিয়ানশিপে ওর মা যদি এবার না দেয়, অবজেকশন থাকে, তাহলে হয়তো পারবেন, এছাড়া কোনো বাধা নাই। বয়স্ক বাচ্চারা কারোর সাথে যেতেই পারে। তারা আমেরিকা ইমিগ্রেশন কিভাবে দেখবে এগুলো কথা ইন্টারভিউ তাকে জিজ্ঞেস করবে। এবং আপনি যদি F1 ক্যাটাগরি, F2A ক্যাটাগরিতে এখন যদি এইখানে থাকে, তখন তার প্রসেসটা আমরা খুব কুইকলি করতে পারি, কিন্তু দেশে থাকলে এই প্রসেসটা 4 বছর সময় লাগে। সো আপনি চাইলে যদি আসে, তখন যদি ভিসা কারেন্ট থাকে অথবা 3-4 মাস ব্যাকলগ থাকে, হয়তো করা যেতে পারে। মইন ভাই, আমাদের আরো একজন দর্শক রয়েছেন, আমরা একটু প্রশ্নটা নিই। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন আপনি। আমার দুইটা প্রশ্ন। আমি 2019 সালে আসছি আমেরিকাতে, বর্ডার ক্রস করে। তো আমার নেক্সট মান্থে ইন্ডিভিজুয়াল রিটার্ন করে আর কি, এটা নিয়ে একটু ভয় পেয়েছি। আর বিষয়টা আর একটু আমার, আমি 3বার ফিজিক্যাল অ্যাসাল্ট দিয়ে, তো আমার কাছে পুলিশ আছে, ওইটা ঝামেলা হবে? জাস্ট দুইটা প্রশ্ন। আপনি কি অ্যাসল্ট হয়েছেন না অ্যাসল্ট কেসে আসামি ছিলেন? অ্যাসাল্ট হয়েছি আমি। ওকে, অ্যাসল্ট হয়েছেন কত ডিগ্রি? ওই আসামিকে শাস্তি হয়েছে আপনি জানেন? হ্যাঁ হয়েছে। ওকে, সো আপনার সেকেন্ড ডিগ্রি একটা, আর গুলো আমি জানি না, পুলিশ দুইটা আছে। আপনি আপনার অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন। যদি ভিকটিম অফ ক্রাইম হলে অনেক অন্য ধরনের সুবিধা আছে, এটা আপনি আপনার অ্যাটর্নির সাথে কথা বলবেন। ইউ ভিসা বলে একটা কথা আছে, আপনি দেখবেন যে এই ক্রাইমটা কোয়ালিফাই করে কি না। অনেক ক্রাইম কোয়ালিফাই করে না। যদি এই ডিগ্রি অনুযায়ী যদি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সাথে যোগাযোগ করতে পারতেন, আপনি ইউ ভিসাটা হয়তো প্রসেসটা স্টার্ট করতে পারতেন। এবং আপনি যে প্রশ্ন ছিল যে ইন্ডিভিজুয়াল হিয়ারিং এ কি হবে, ইন্ডিভিজুয়াল হিয়ারিং হচ্ছে আলোচনাই করলাম, এই ইন্ডিভিজুয়াল হিয়ারিং হচ্ছে সবার স্বার্থে বলছি। ইন্ডিভিজুয়াল হিয়ারিং বলা হয়, আমরা যে কথাটাকে ট্রায়াল বলি, সাধারণ করে সবাই এটা বুঝে ট্রায়াল, যে ফাইনাল হিয়ারিং, এটা হচ্ছে সর্বশেষ। এই ট্রায়াল কোর্টে ওইটাই তার কেসটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে না পারলে তার বিরুদ্ধে অর্ডার হবে, তুমি দেশ থেকে চলে যাও, ফাইনাল অর্ডার অফ রিমুভাল। সো যদি আপনি কোনো অপরাধ করে না থাকেন, তো আপনার ভয়ের তো তেমন কিছু কারণ নেই। আপনি যদি লুকায় থাকার, আমেরিকাতে লুকায় থাকার কোনো সুযোগ নাই। আপনি অবশ্যই আইন ফলো করবেন। আর যদি কোনো কারণে না যান, গুড কজ ছাড়া আপনি যদি যাইতে ব্যর্থ হন, তখন আপনার অটোমেটিক ডিপোর্টেশন হয়ে যাবে। ইট ইজ কল ডিপোর্টেশন ইন অ্যাবসেন্সিয়া, রিমুভাল ইন অ্যাবসেন্সিয়া বলে, যে আপনি না গুড কজ ছাড়া আপনি যদি যাইতে না পারেন, অ্যাবসেন্ট থাকেন, আপনার ইন অ্যাবসেন্সিয়া ডিপোর্টেশন হয়ে যাবে। সেই ক্ষেত্রে সতর্ক থাকবেন। ইউ শুড টক টু ইউর লয়ার, ইউ শুড কনসাল্ট ইউর অ্যাটর্নি। টিভিতে সবসময় এগুলা বলার সুযোগ আমরা পাই না, এবং এগুলা ব্যক্তিগত কথা নিয়ে বলতে চাই না। তো ইউ শুড টক টু ইউর লয়ার ইমিডিয়েটলি। মইন ভাই, আমাদের আরো একজন দর্শক রয়েছেন, আমরা একটু প্রশ্ন নিই। দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি নিউইয়র্কের ম্যাডাম থেকে বলছি, আমার নাম ফিরোজ। তো আমি সিটিজেন। আমি আমার ওয়াইফ এবং বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছি 24 সেপ্টেম্বর 26 তারিখে। এখনো অ্যাপ্রুভাল লেটার পাইনি, রিসিভ লেটারটা পাইনি।
আচ্ছা তো এখন কি আর কতদিন সময় লাগতে পারে, কি অবস্থা, এগুলো একটু জানার জন্য বলছিলাম। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আপনি ভিসা বুলেটিন ফলো করবেন এবং এটা নিজেরাই করতে পারেন। প্রসেসিং টাইমটা ডিফারেন্ট জোনে ডিফারেন্ট টাইম লাগে। অনেক সময় দেখা যায় যে সার্ভিস সেন্টারগুলো একটু ব্যাকলগ থাকে, এটা ইমিডিয়েট ক্যাটাগরি। আমেরিকার ভিতরে থাকলে খুব, এখন সিটিজেনশিপ আপনারা যদি সিটিজেন হন এবং যদি মেরিট কেস হয় এখানে 3 মাসের ভিতরে আমরা গ্রিন কার্ড দিচ্ছি। 3 মাসের ভিতরে গ্রিন কার্ড পেয়ে যাচ্ছে, স্টার্টিং থেকে ফিনিশিং পর্যন্ত 3 মান্থস অনলি। তো গ্রিন কার্ড চলে আসছে সিটিজেনের বিয়ে করলে আর কি। তো বিয়েটা বৈধ হতে হবে এবং বিয়েটা গুড ফেথ ম্যারেজ হতে হবে। কিন্তু যদি দেশ থেকে যখন করেন তখন প্রসেসিং টাইম দেখায় কারোর 9 মাস, 10 মাস, 15 মাস, সার্ভিস সেন্টারের উপর ডিপেন্ড করে। আপনাকে ধৈর্য ধরতে হবে যে আপনি সব কাগজপত্র প্রপারলি দিয়ে থাকেন, জাস্ট ইউ হ্যাভ টু ওয়েট। এখন তো আসলে পরিস্থিতি একটু মানে ঘোলাটে, তাই আসলে ব্যাকলগটা একটু বেশি, একটু ধৈর্য ধরার কোনো বিকল্প নেই। মহিন ভাই, আমাদের আরো দর্শক রয়েছেন লাইনে, আসলে অনেক দর্শক আমাদেরকে লাইনে আছেন, হয়তো আমরা সবার উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমাদের লাইন ডিসকানেক্ট হয়ে গেল আসলে। মহিন ভাই, এটা হচ্ছে যে একটু আগে যে বলছিল যে অনেকের মধ্যে একটা ভয় কাজ করছে, বিশেষ করে যেমন সিটিজেন হওয়ার পরেও ভয় কাজ করছে, আবার দেখা গেল তার একটা মানে হিয়ারিংয়ে যাবে সুখবর, কারণ হিয়ারিং যাওয়া মানে তো প্রসেসটা আগানো। তো এত ভয়ে কাজ করছে, তো এই ভয়টাকে আসলে কিভাবে এই কমিউনিটি, আমি সবসময় বলি ভয়কে জয় করতে হবে। ভয়টা আপনার যদি ভয়ের মধ্যে থাকলে আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না, কারণ আপনাকে ফেস করতেই হবে। আপনার ফেস করা ছাড়া কোনো উপায় নাই। সো আপনার অ্যাটর্নির সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবেন, চাইবেন যে ফেক কোনো কিছু না দিতে, ফলস কোনো ডকুমেন্ট প্রডিউস করবেন না, মিথ্যা তথ্য দিবেন না, সত্য গোপন করবেন না। কারণ আমেরিকাতে হচ্ছে কি সত্যটা জানা যায়, এমন না যে তারা জানতে পারবেন আপনার ক্রাইমে জড়িত ছিলেন। আপনি যদি বলেন না আমি ভুলে গেছি, সে তো তারাও ভুলে যাবে না, তা আপনি ভুলে যাবেন, তারা তো ভুলবে না। একজন এসে বলে কি ভাই আমি তো ওই 20 বছর আগে একটা নাম ছিল, আমার কিছু ডকুমেন্ট নাই। আপনার ডকুমেন্ট না থাকে, তাদের কাছে ডকুমেন্ট আছে, এখন তো রেটিনা দিয়ে তার বের করে। সো বেটার যদি আপনি যদি বলেন তাহলে হয়তো আপনি ওয়েভারে ট্রাই করতে পারেন, না বললে তো আপনি জানবেন না। সো বেটার টু বি ট্রুথফুল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই আপনি যেটা বললেন যে লাই করা যাবে না বা ফ্রড করা যাবে না, এই কথাগুলো তো আমরা সবাই জানি। আরেকটা বড় আলোচনার বিষয় হচ্ছে ওয়ার্ক পারমিট। অনেকে দেখা গেল আবেদন করলো কিন্তু দীর্ঘদিন তাদের ওয়ার্ক পারমিটটা আসছে না। এই ওয়ার্ক পারমিটের ডিলেটা কেন হচ্ছে আসলে? ধন্যবাদ। শান্ত এতগুলো প্রশ্ন করে মনে হয় যে ক্লায়েন্ট হয়ে প্রশ্ন, দর্শকের প্রশ্নগুলো আপনাকে আমার করতে হচ্ছে। আমাদের অনেক দর্শক ওয়ার্ক পারমিট অনেকেরটা 2 সপ্তাহে চলে আসে, আবার 2 মাস লাগে, কারোটা 6 মাসও লাগে, ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। কিন্তু তাকে যে রিসিটের প্রথমটা খুব কুইকলি চলে আসে, পরবর্তীটা অনেকের লেট হয়। সো এক্ষেত্রে ফার্স্ট রেট না হয় যে কাগজটা দেওয়া থাকে রিসিপ্ট নোটিশের মধ্যে লেখা থাকে কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে এটা, তারা এটা যে কাজ করতে পারবে। আনলেস গভর্নমেন্ট জব করলে হয়তো বা তারা অ্যাকচুয়ালটা খুঁজে, এছাড়া তাদের কোনো সোলজিং নাম্বার ঠিকই থাকে, কার্ডও ঠিকই থাকে, কোনো চেঞ্জ হয় না। এভরিথিং ইজ ফাইন। যে রিসিপ্ট লেটার থাকলে সে সামহাউ ইজ সেফ, এক্সটেন্ড করতে পারে। কিন্তু এর মধ্যেও দেখুন অনেকে দর্শকের প্রশ্ন করে যে অনেকে 1 বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে। 1 বছর ইজ এ লং টাইম। এটা তো তখন সে ফলো আপ করা, তখন সে তার অ্যাটর্নিকে বলা উচিত, তার ফলো আপ করা উচিত। তার মানে হচ্ছে যে 1 বছর ইজ এ লং টাইম, এবং কারণ এটা তার মাঝে মধ্যে সে নিজেও ফলো আপ করতে পারে, অ্যাটর্নিও ফলো আপ করতে পারে। আচ্ছা, ধন্যবাদ মহিন ভাই। আমাদের আরো একজন দর্শক রয়েছেন লাইনে। দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ, আমি কুইন থেকে বলছিলাম। হ্যাঁ বলুন আলী ভাই। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন আপনি। আচ্ছা, আমার একটা অ্যাসাইলাম কেস ছিল 2011 সালে শুরু হয়েছিল। তো 5-6 বছর চালানোর পরে আমার কেসটা আপনি অ্যাডমিশন ক্লোজ হয়ে আছে, এখন 7 বছর ক্লোজ হয়ে আছে, কিন্তু আমি ওয়ার্ক পারমিট কন্টিনিউ পাইতেছি। আচ্ছা, তো এখন শুনতেছি যে এখন নাকি কেস নাকি আবার ওপেন হয়ে যাচ্ছে। এটা আমি একটু টেনশনে আছি, কি হইতে পারে? ধন্যবাদ। আপনার টেনশনটা খুব যুক্তিযুক্ত টেনশন, কারণ হচ্ছে যখনই একটা ফাইল অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজ হয় তখন 2 পক্ষ এগ্রি হয়, আমরাও এগ্রি হই, সরকার পক্ষ এগ্রি হয় যে তার পটেনশিয়াল আছে, অন্য কিছু ফিউচারে করবে। তখন তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজ করে দেয়, পিডি দিতে পারে, প্রসিকিউশনাল ডিসকিউশনে করতে পারে, টার্মিনেট করতে পারে, প্রসিডিংস টার্মিনেট করতে পারে। তো আপনার যেটা ক্লোজ হয়ে থাকলে অনেক ক্ষেত্রে দেখা যায় এখন আমাদের যে গভর্নমেন্ট লয়ার, তারা আইসের যে জেনারেল কাউন্সিল, তারা করে কি এখন এটা রিওপেন করার মোশন করে, আর মোশন করলে জাজেরা গ্রান্ট করে। যাদের যখন কেস ক্যালেন্ডার খালি থাকে তারা পুরানগুলা খুলে খুঁজে দেখে কি করা যায়।
তখন আপনি ভ্যালিড ক্লেম করতে হবে আবার। তারপরে এখন আর কি মানে তখন আবার মাস্টারিং ডেট পড়বে, ইন্টারভিউ ডেট পড়বে, মোট কথা হচ্ছে face করতে হবে। ফেস করতে হবে। আপনার ভয়ের কিছু নাই, ভয়ের যেহেতু কিছু আপনার নাই। অ্যাড্রেসটা জানা আছে, আপনার কাছে চাইবে তো আপনার অ্যাটর্নি, লাস্ট যে অ্যাটর্নি যার কাছে আপনি সার্ভিস নিয়েছে তার কাছে চিঠি আসবে। এখন যে আপনার অ্যাটর্নি যদি অফিস ক্লোজ হয় তার চিঠি আপনি পাবেন না, বুঝবেনও না। নতুন attorney তো- ধরতে তো আপনি হবে। যেটা করবেন মাঝে মধ্যে এরকম যাদের হয়েছে তারা মাঝে মধ্যে এলিয়েন নাম্বার দিয়ে হয়তো সপ্তাহে একবার মাসে একবার ডেটটা দেখবেন যে আসলে আপনারটা কোর্টে কোন ডেট পড়তে পারে, না পড়ার সম্ভাবনা বেশি, খুব কম কেসে হচ্ছে কিন্তু হচ্ছে। আচ্ছা। So আপনারা ডেট আপনারা যে ট্র্যাকিং ইয়েতে নাম্বার তারপরে দেখতেই পারেন ইউএসএস এ অথবা কোর্ট সিস্টেমে ইউআইআর এ। আপনারা অভিজ্ঞতা অনেকে এখানে আমাদের কথা শুনে বা অনলাইন দেখে অনেকে ভালো অভিজ্ঞতা নিজেরা অনেক কিছু করতে পারে। দেখতে পারেন আমাদের ডেট আরো একজন দর্শক রয়েছে, একটু আমরা প্রশ্নটা নিয়ে আসি। হ্যাঁ, আমি দর্শক আপনি নাম বলে প্রশ্নটি করুন। যেহেতু আমার নাম কবির, হ্যাঁ কবির ভাই বলুন। আমার একটা কোয়েশ্চেন আছিল, যেটা হচ্ছে কি আমি ইউএস সিটিজেন, আমার ওয়াইফের অ্যাসাইলাম ছিল, তো আমি ওর জন্য গ্রিন কার্ড অ্যাপ্লাই করি এবং ও গ্রিন কার্ড হাতে পায়। দেন ইন বিটুইন আমি ওর অ্যাসাইলাম ক্লোজের জন্য ওদেরকে একটা লেটার পাঠাই গ্রিন কার্ড অ্যাটাচ করে। আপনাদের ওরা আমার বলতেছে, মানে ওরা রিসিভ করতে এই লেটারটা আমার পাঠাইছে। ইন বিটুইন ওরা কি করছে, অ্যাসাইলামের ইন্টারভিউ ডেট দিয়ে দিছে জুলাই 7। আচ্ছা, তো এখন আমি কি করতে পারি? আপনি অ্যাটর্নির সাথে কথা বলেন যে আপনার যে অ্যাটর্নি প্রসিডিং করেছে হয়তো তাদের হাতে হয়তো পৌঁছায় নাই ঠিক মতো, জানলে তারাই তো ক্লোজ করে দিত। কিন্তু ওনার তো এখন সময়ও কম, জুলাই 7। কোর্টে গিয়ে হয়তো বলবে, গিয়ে হয়তো আপনি এটা কাগজটা জমা দেবেন তো হয়ে যাবে। বা ওনাকে কি ইন্টারভিউতে যেতে হবে? গিয়ে ডকুমেন্ট দিতে, যদি ভয় পায় তো গিয়ে দেখালেই চলবে। মানে ইন্টারভিউতে গিয়ে ডকুমেন্টগুলো সব সাথে না, নিয়ে গিয়ে- অন্যথায় তারা ভুল বুঝে করবে কিনা কোর্টে পাঠাতে দেবে, ওর পছন্দ তারপর কোর্টে গিয়ে দেখাইতে হবে। বেটার আপনার অফিসে গিয়ে যখন যাবেন ইন্টারভিউ ডেট আগেই পাঠায় দেন, তারপর তারা ক্লোজ করে দিতে পারে। তারা তো আপনার ডকুমেন্ট ঠিক মতো পায় নাই। আচ্ছা, আরেকটা জিনিস মঈন ভাই, এখন বড় যে ছোটখাটো অপরাধকে অপরাধ বলা হচ্ছে, একটা বড় যেটা আমরা দেখলাম যে হিট এন্ড রান বা এই যে গাড়ি অ্যাক্সিডেন্টের যে কেসগুলোকে, এগুলোকেও তারা অনেক বড় আকার করে দেয়। ইট ইজ বড়, ইটস এ ক্রাইম। তো এখন আমাদের মানে এখন যে কথা কমিউনিটি হলো- যারা আছেন তাদেরকে আসলে চলার পথে আপনি যদি একটু সংক্ষেপে, আপনি তো অনেক কথা বলেন, সংক্ষেপে যদি একটু বলতেন কোন কোন বিষয়গুলো সতর্কতার সহিত মেনে চললে আসলে ভবিষ্যতে তারা আর কোনো বিপদে পড়বে না? নাম্বার ওয়ান, ডোমেস্টিক ভায়োলেন্স। যারা স্বামী স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন একই সাথে থাকার মতো যোগ্যতা রাখেন, তারা কোনোভাবে কোনো সময় কারো উপর আঘাত করবেন না। যদি কোনো কারণে ডোমেস্টিক ভায়োলেন্স রিপোর্ট হয় এবং গিলটি প্লি করেন, অনেকেই ভাবে যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যারেস্ট হয়েছেন, ঠিক আছে, বউকে বলছে তুমি চলে আসো, আমি জাজে বলে ঠিক আছে চলে যাও, 6 মাসের জন্য এটা কেসটা থাকলো। মানে এসিডি বলে, একুইটাম ইন কন্টেম্পলেশন অফ ডিসমিসাল, এসিডি না চলে আসে। এসিডি হচ্ছে একরকম দুঃস্বীকার করা। এইটাও চাইলে কিন্তু ইমিগ্রেশন তাদের মতো করে আবার রিভাইভ দেখতে পারে কি ঘটনা। এটা একটা সিরিয়াস ক্রাইম, ডোমেস্টিক ভায়োলেন্স সিরিয়াস ক্রাইম। ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে যে যদি কেউ অ্যারেস্ট হয় তার গ্রিন কার্ড বাতিল হতে পারে। ম্যান্ডেটরি ডিপোর্টেশন ডোমেস্টিক ভায়োলেন্স। হিট অ্যান্ড রান ইজ এ ক্রাইম। যদি আপনারা কার অ্যাক্সিডেন্ট, আমরা হাজার হাজার কার অ্যাক্সিডেন্ট কেস করেছি এই পর্যন্ত এবং মিলিয়নস আমরা রিকভারি করি, কিন্তু যদি কেউ হিট অ্যান্ড রান করেন, আপনি কোনো অ্যাক্সিডেন্ট করেন, কোনোভাবে ইনভলভ থাকেন, অবশ্যই আপনারা অপর পক্ষের ইনফরমেশন এক্সচেঞ্জ করবেন। যদি এক্সচেঞ্জ না করে স্থান ত্যাগ করেন, তো পুলিশ আসার আগে আপনি স্থান ত্যাগ করেন, ইউ ক্যান বি অ্যারেস্টেড। লিভিং অ্যাক্সিডেন্ট সিন ইজ এ সিরিয়াস ক্রাইম ইন 50 স্টেট। যে কোনো স্টেট বলে না কেন পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারে। এটা যেন আমার গ্রিন কার্ড বাতিল হতে পারে। এখন অনেক সময় এখন সিভিল পেনাল্টিগুলো তারা সিরিয়াস দেখছে, এটাও আগে ছিল না, কিন্তু এটা ভীতি সঞ্চার করছে। কিন্তু আপনার আইন মানলে তো ভয়ের কোনো কারণ নাই। না, তার মানে আপনি বলছেন যে এই বিষয়গুলো মানে এটা খুবই মাইনর। ডোমেস্টিক ভায়োলেন্স অনেকে মনে করে চড়থাপ্পড় দিলাম ঠিক আছে দেশের মতো, এটা বাংলাদেশ, এটা আমেরিকা। এবং সতর্ক থাকা উচিত 911 ফোন করার আগে কেন করছে কি। এটা আমি অ্যাটর্নি হিসেবে বলতো, আমি অ্যাটর্নি হিসেবে অ্যাটর্নি হিসেবে বলবো যে কেউ যদি আপনাকে আঘাত করে সরকার আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতির সহায়তা নিন, কিন্তু অপর পক্ষের কিন্তু জীবন শেষ। জীবন শেষ। ধন্যবাদ মঈন ভাই, আমাদের সময় খুবই কম, আপনার সঙ্গে কথা বললে সময় খুব দ্রুত শেষ হয়ে যায়। আমাদের অনেক দর্শক লাইনে ছিল, আমাদের সোশ্যাল মিডিয়াতে ছিল, কিন্তু উত্তর দিতে পারিনি, অনেকে দুঃখিত, এবং আগামীতে হয়তো আপনার সঙ্গে ধন্যবাদ সেটা আলোচনা করব।
দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন দ্য অ্যানালিসিস প্রোগ্রাম। আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে ইমিগ্রেশনের বিভিন্ন তথ্য দিতে। আপনারা শুনেছেন আমাদের অ্যাটর্নি যা বলেছেন। আসলে এখন এক উদ্ভূত পরিস্থিতি, কঠিন একটা পরিস্থিতি পার করছে সব কমিউনিটি। তো বাংলাদেশি কমিউনিটি আপনাদের জন্য, আপনারা জীবনে চলার পথে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সব ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন এবং কিভাবে চলছেন সব ডকুমেন্টগুলো সাথে রাখবেন, এবং দরকার হলে আপনাদের পরিচিত বা আপনাদের যে নিজের অ্যাটর্নি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ আবারও। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।